আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রতিনিয়তে অসংখ্য আপু ভাইয়াদের কমেন্টের পরিপ্রেক্ষিতে আবারও চুলায় 5টি ডিম দিয়ে 2.5 পাউন্ড নরম তুলতুলে চকলেট স্পঞ্জ কেক তৈরি করা থেকে শুরু করে সেই চকলেট স্পঞ্জ কেক ডেকোরেশনের জন্য চকলেট ক্রিম কিভাবে তৈরি করলাম আর কেন চকলেট গানাশ ছাড়া এই চকলেট ক্রিমটা তৈরি করলাম, সাথে চকলেট গানাশ সহ কিভাবে তৈরি করব, আর এই চকলেট ক্রিম দিয়ে ফুল তৈরি আরও ছোটোখাটো ইত্যাদি টিপস, কেকের দাম নির্ধারণ বা কেনই বা কেকের প্রাইস এত কম, সব কিছু ডিটেলসে শেয়ার করছি। মিক্সিং বোল নিয়েছি, আগেই একটা শুকনো ভালোভাবে শুকিয়ে নিয়েছি, এর ওয়েটটা মাইনাস করে এর মধ্যে 5টা ডিম নিয়েছি। আমাদের সচরাচর 2.5 পাউন্ড কেকের জন্য প্রয়োজন হতো 250 গ্রাম ডিম, তার মধ্যে 269 গ্রাম আমাদের ডিম রয়েছে। তো 2.5 পাউন্ডের জন্য এতটুকুই ডিমই যথেষ্ট। তো যাই হোক, এখন আমি রুম টেম্পারেচারে থাকা 5টি ডিম ভেঙে নিয়েছি। ফ্রিজে যদি ডিম থাকে অবশ্যই 1 ঘন্টা বের করতে হবে। ফ্রিজে থাকা কোনো উপকরণ দিয়ে কখনোই ডিম পারফেক্ট, মানে কোনো কেকই পারফেক্ট হবে না। তো আমি শুধুমাত্র ক্লাউডি ভাব বা ফেনা ফেনা হয়ে আসা পর্যন্ত মিডিয়াম টু হাই স্পিডে দিয়ে বিট করে নিচ্ছি। আপনাদের ডিম যদি পরিমাণে কম হয় বা কেক 1 পাউন্ড বা 1.5 পাউন্ড হয় বা একটা ডিমের কেক বেস হয়, সেক্ষেত্রে আপনারা বিটাটা লো স্পিডে দিয়ে দিবেন। তারপর বিটাটা বন্ধ করে যখন ফেনা ফেনা হয়ে আসবে, এয়ার বাবুল বড় সাইজেরগুলো ভেঙে যাবে, তখন এর মধ্যে 1 কাপ উঁচু করে ভরে যেখানে 210 থেকে 15 গ্রামের মতো চিনি হবে দিয়ে আমি আবারও মিডিয়াম টু হাই স্পিডে দিয়ে বিট করে নিচ্ছি। তো অনবরত আমি বিটারটা এইভাবে ঘোরাবো। অন্য পাশ থেকে আমার ইলেকট্রিক বিটারটা শুধুমাত্র হাত দিয়ে ধরে রাখবো। ইলেকট্রিক বিটার কিন্তু ফোমের মধ্যে নাড়ানাড়ি ঘাঁটাঘাঁটি এটা করা যাবে না। এটা করতে গেলে দেখা যাবে ওই যে আমরা ক্লাউডি ভাব আসার জন্য চিনি ছাড়া ফোম করেছিলাম, সেইটা কিন্তু আর কাজ করবে না, মানে বড় বড় এয়ার বাবল ক্রিয়েট হওয়া শুরু হবে। তারপর বিটারটা এইভাবে বন্ধ করে এই কাজটা কিন্তু কয়েকবার করতে হবে। এটা করার কারণ হচ্ছে মিক্সিং বুলের চারপাশে আর নিচে চিনি ছড়িয়ে ছিটিয়ে আছে কিনা। প্রতিনিয়ত অনেক আপুরা বলেন, আপু আমাদের কেকের উপর ভেজা, এমনকি মেসেঞ্জারে দেখা যায় অনেকে স্ক্রিনশটও পাঠায়, ভেজা ভেজা থাকে ঠান্ডা হওয়ার পরে। এর মূল কারণ হচ্ছে চিনিটা ধৈর্য সহকারে আপনারা মেল্ট করেন না। তো চিনিটা আসলে ম্যাট হয়েছে, মিশে গিয়েছে ডিমের ফোমের সাথে, সেক্ষেত্রে আমাদের মেক শিওর হতে হবে। ডিমের ফোম করা বা স্পঞ্জ কেক তৈরি করা এটা অনেক সেনসিটিভ একটা কাজ, একটু সময় আর ধৈর্য নিয়ে করতে হবে। যদি আপনাদের 1/2 পাউন্ড 1 পাউন্ড কেক হয়, সেক্ষেত্রে ডিমের পরিমাণটা কম হবে, তাই বিটার স্পিডটা আপনাদের লোতে রাখতে হবে। বিটার স্পিড কিন্তু 1 নিমিষে চালিয়ে রেখে বিট করা যাবে না, এতে করে কিন্তু বিটারটা নষ্ট হয়ে যাবে, অন্যদিকে আপনাদের ডিমের ফোমটাও পারফেক্ট হবে না। বিটার থেকে যখন উঁচু করে কিছুটা মিক্সিং বোলের মধ্যে ফোম রাখবেন, দেখা যাবে ফোমটা পড়লে 4-5 সেকেন্ড থেকে স্টিনাও ডেবে যাবে, বুঝতে হবে আমাদের ডিমের ফোমটা পারফেক্ট হয়েছে। এইবার আমি 1 চামচ ভরে আনুমানিক যেখানে হবে 5 থেকে 6 ml মতো চকলেট ইমালশন দিয়ে আরও 10 সেকেন্ডের মতো বিট করছি। এর থেকে বেশি বিট করা যাবে না, এতে করে আমাদের ডিমের ফোমটা পানি ছাড়তে শুরু করবে। এইবার আমি একটি ছাঁকনা নিয়েছি, শুকনো উপকরণটা দিয়ে দিচ্ছি যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। আমি সবসময় আমার রেসিপিটাই আপনাদের সাথে ট্রাই করি। তো এখানে ছাঁকনা নিয়ে এর মধ্যে 1 কাপ প্লাস 1/4 কাপ পরিমাণ আলতোভাবে চেপে, মোটামুটি আলতোভাবে চেপে নিয়েছি। যেহেতু ডিমের সাইজ একটু বড় ছিল, তাই 1 টেবিল চামচ পরিমাণ বা 2 টেবিল চামচ পরিমাণ ময়দা বেশি হলে কোনো সমস্যা নেই। আলতোভাবে চেপে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, যেখানে 5টা ডিমের সাথে 2 টেবিল চামচ প্লাস আরও 1 চামচের 4 ভাগের 1 ভাগ আপনার কোকো পাউডার যাবে। সেখানে আমি শুধু 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়েছি। যদি আপনাদের কেকটা ভ্যানিলা কেক হয়, সেক্ষেত্রে আপনাদের এই জায়গায় কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে হবে। সাথে 1 চামচ আরও 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি বেকিং পাউডার। সমস্ত শুকনো উপকরণ চেলে দিয়ে এবার দেখতে পাচ্ছেন আমি ঠিক এইভাবে ফোল্ড এবং কাট মেথডে শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি। তো অনেকে বলেন আপনাদের কেকটা শক্ত হয়ে যায়। শক্ত হওয়ার কারণ হচ্ছে এই যে মিক্সিং যদি আপনার ভুল ভ্রান্তি হয় বা মিক্সিং বেশি হয়, তাহলে ওই যে আমরা শুরু থেকে টিপস সহ কষ্ট করে ডিমের ফোমটা ও বড় সাইজের এয়ার বাবল ক্রিয়েট না করে যেভাবে তৈরি করেছি, সেটা কিন্তু ব্যর্থ হবে বা মাটি হয়ে যাবে। তো আমি আলতোভাবে, খুব বেশি জোরেও না আবার খুব বেশি আস্তেও না, শুকনো উপকরণটা মোটামুটি হাতের প্রেশারটা আলতোভাবে মিডিয়াম প্রেশারে রেখে তারপর মিশিয়ে নিয়েছি। আবার চেপে মেশালে ডিমের ফোমটা ডেবে যেত, এতে করে হতো কি ওই যে কেকটা বেক হওয়ার পরে শক্ত হয়ে যেত। এটাই হচ্ছে আপনাদের কেক শক্ত হওয়ার মূল কারণ। তো এইবার আসি, বেশি সময় পর্যন্ত মেশালে কি হবে, বেশি সময় নিয়ে আলতোভাবে মেশালে এতে করে আপনাদের কেকটা বেক হওয়ার পরে দেখা যাবে রাবারি টাইপের হয়ে যাবে। তাই স্পঞ্জ কেক তৈরি করা, ডিমের ফোম তৈরি করা, এমনকি বেকিং A to Z সব কিছু কিন্তু অনেক রিস্কি আর সেনসিটিভ আর ধৈর্যের একটা কাজ। যত বেশি আপনারা প্র্যাকটিস করবেন, আপনাদের দেখবেন হাতের কাজের দক্ষতা তত বেশি আসবে। আর মানুষ মাত্রই ভুল, একবার না পারলে আপনারা ট্রাই করবেন এক একটা রেসিপি এক একবার, তো সেই জায়গায় দেখবেন আপনাদের কাজটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তো 10 ইঞ্চ একটি কেক টিনে নিচে বেকিং পেপার দিয়েছি, চারপাশে আমি তেল দেইনি। কেক টিনের ওয়ালের মধ্যে শুধুমাত্র নিচে একটু তেল দিয়েছি, চারপাশে যদি আমি দেখা যায় তেল দিই, এতে করে কেকটা ফুলে চুপসে যাবে। কেক বেটারটা কেক টিনে
অবশ্যই কিছুটা উপর থেকে ফেলবেন, এতে করে অতিরিক্ত এয়ার বাবল থাকলে সেটা বের হয়ে আসবে। আর টুথপিক যাতে করে বেকিং পেপার টাচ না হয় সেইভাবে চারপাশে ফ্ল্যাট করে দিবেন। এতে করে অতিরিক্ত এয়ার বাবল যেমন বের হয়ে আসবে, তেমন আপনাদের কেকটা চারপাশে সমানভাবে ফুলতে সাহায্য করবে। আর সব সময়ের মতো আমার এই হাঁড়িটা আমি প্রিহিট করে এর মধ্যে কেক টিনটা মানে স্ট্যান্ডটা বসিয়ে দিয়ে কেক ব্যাটার টিন সহ বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে মোটামুটি আমার 35 মিনিটের মতো, 30 থেকে 35 মিনিটের মতো সময় লেগেছে। হয়তো বা আসলে সময়টা নির্দিষ্ট বলা যায় না। তো ওভেনে অথবা চুলায় যেখানে আপনারা কেকটা বেক করেন না কেন, এখানে কিন্তু কোনোভাবে ভুলবশত বা কৌতূহলবশত কেকটা হলো কিনা সেটা দেখার কৌতূহলে হাঁড়ির ঢাকনা অথবা ওভেনের দরজা খুলবেন, তো বাহিরের বাতাস ভেতরে ঢুকে আপনাদের ভেতর থেকে তাপটা বের হয়ে যাবে। ফলে কেকটা পরবর্তী সময়ে পারফেক্টভাবে হবে না, কেকটা শক্ত হয়ে যাবে। আর চুলার জাল কিংবা ওভেনের তাপমাত্রা বারবার কিন্তু বাড়ানো কমানো যাবে না। স্পঞ্জ কেক বেকিংয়ের ক্ষেত্রে তাপমাত্রাটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো টুথপিক দিয়ে আমি চেক করে দেখলাম, টুথপিক ক্লিন এসেছে, হাত দিয়ে টাচ করে দেখলাম একেবারে স্পঞ্জ কেকটা নিচে থেকে আগের পজিশনে চলে এসেছে। তো কেকটা আমি রাত 12টা সাড়ে 12টার দিকে তৈরি করেছি। তো এখন ফিরে আসলাম পরের দিন। এইবার সুগার সিরাপ তৈরির জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ ভরে ভরে দিয়ে দিলাম চিনি। তার মধ্যে হাফ কাপ মানে 100 ml পরিমাণ দিয়ে দিলাম পানি। এতটুকুই আমি 2.5 পাউন্ড কেকের জন্য সুগার সিরাপ ব্যবহার করব। তো আমি বলেছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যতটা সম্ভব কেকের প্রাইস কীভাবে নির্ধারণ বা কাস্টমার ম্যানেজমেন্ট যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করেছি। তো আমি সুগার সিরাপটা একটা সাইডে রেখে দিয়েছি। ভিডিওগুলো যদি ফুল টাইম ওয়াচ করেন বা দেখেন, তাহলে দেখবেন আপনারাও একসময় প্র্যাকটিস করতে করতে আপনাদেরও কিন্তু হাতের কাজের দক্ষতাটা চলে আসবে। ছোটোখাটো বিজনেস ছোটো কেক থেকে শুরু করতে পারবেন। এইবার আসি ক্রিম বরফ ঠান্ডা অবস্থায় 2.5 কাপ নিয়েছি। আগের দিন যেহেতু আমি কেক ডেকোরেশন করেছিলাম, তো সেখানে মোটামুটি আমার কয়েকটা ফুল করা ছিল। তো তারপরও আজকের ক্রিম থেকেও আমি চকলেট কালারের মানে ইমালশন দিয়ে যে ক্রিমটা তৈরি করেছি, সেখান থেকে কয়েকটা ফুল তৈরি করার প্রয়োজন হয়েছে। মোটামুটি কয়েক ধরনের ফুল দিয়েছি, যেটা ক্লায়েন্টের চাহিদা ছিল। তো যাই হোক, এবার বরফ ঠান্ডা অবস্থায় ক্রিমটা তৈরি করে নিচ্ছি। আর ক্রিম যখন তৈরি করবেন তখন সেমি বরফ মানে কিছুটা বরফের পরিমাণ কম থাকবে, কচকচানি বরফটা কম, আর বেশিরভাগ থাকবে লিকুইড। আর বরফ ঠান্ডা অবস্থায় বিট করে নিতে হবে। এই তো আমি বিটারের স্পিড মিডিয়াম টু হাই স্পিডে দিয়ে বিট করে নিচ্ছি। ক্রিম বিট করতে খুব একটা বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে হয়ে যায়। তো যারা নতুন তারা 3 কাপ 3.5 কাপ একসাথে নিয়ে কখনো ক্রিম বিট করবেন না। এতে করে কিন্তু ক্রিমটা বিট হলো পারফেক্টভাবে হলো কি না সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। উপরে এইভাবে টানবেন, বুঝতে পারবেন আমাদের ক্রিমটা হয়ে গিয়েছে। মানে হচ্ছে আমাদের এই ক্রিমটা কিন্তু এই প্রচণ্ড গরমেও আমি 85% বা 90% পর্যন্ত বিট করিয়ে বাকিটা স্টিপ পিক করবে নর্মাল ফ্রিজে রেখে দিলে। আপনারা বিটার দিয়ে 100% পর্যন্ত স্টিপ পিক করলে, এতে করে যখন ক্রিম আমরা কেক ডেকোরেশনের জন্য যতটুকু রাখবো পাশে, বাকিটা ফ্রিজে রাখলে সেটা টাইট বা ওভারবিট হয়ে যাবে। সেই বিষয়টা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। এইবার আমি প্রয়োজন অনুসারে কিছুটা ক্রিম সরিয়ে রাখছি, যেগুলা মোটামুটি আমার মনে হবে লাগলে ইউজ করব, না লাগলে ইউজ করব না। তো যেহেতু আগের দিন আমার কিছু ফুল করা ছিল, সেই অনুযায়ী এখন যে ক্রিমটা আমি মিক্সিং বাটিতে আলাদা করে রেখেছি সেটা ঢাকা দিয়ে নরমাল ফ্রিজে রেখে দিয়েছি। এতে করে আমার ওই যে আগে আমি যে ফুল করেছিলাম সেগুলাই ব্যবহার করেছি, এগুলো আমার আর প্রয়োজন হয়নি। তো প্রয়োজন হলে আবার ব্যবহার করতাম। আবারও হাফ টেবিল চামচ পরিমাণ চকলেট ইমালশন দিয়ে চকলেট ক্রিমটা তৈরি করে নিলাম। এবার হয়তো আপনারা বলতে পারেন, তো এটা চকলেট মানে গানাশ ছাড়া কীভাবে হলো? আসলে আমি সচরাচর আমার কেকের প্রাইসটা বছরের খানেকের মধ্যে একেকটা কেকের প্রাইস ধরন, কাস্টমাইজ চার্জ, ডেলিভারি চার্জ একেক ধরনের একেক প্রাইসের হয়ে থাকে। সেই অনুযায়ী আমি চকলেট কেকের প্রাইস রাখার চেষ্টা করি 650 থেকে 700। যদি অতিরিক্ত কাজ হয় তাহলে সেই অনুযায়ী কাস্টমাইজ চার্জটা বাড়ে। তো ভ্যানিলা হলে সেক্ষেত্রে 550 থেকে 600, এমনকি 1.5 পাউন্ডও হয়ে যায় অনেক সময় কেক। তো সেই অনুযায়ী ক্লায়েন্ট যদি বলা কওয়ার মাধ্যমে কিছু কেকের প্রাইস দিতে চায়, মানে বাজেটের বাইরে বা অতিরিক্ত হলে দেয়, না হলে ওটা নিয়ে আমি আর মার্কেটিং করি না। তো মোটামুটি যেহেতু আমার কেকের প্রাইস, তাও আবার চকলেট কেক, তো কম, তার জন্য মানে কেকের প্রাইসটা কম বলেই মোটামুটি আমি চকলেট গানাশটা কিন্তু এর মধ্যে দিচ্ছি না, মানে চকলেট ক্রিমের মধ্যে দিচ্ছি না। তো যদি আমার কেকের প্রাইসটা 700-র মধ্যে হতো তাহলে আমি দিতাম। তো আমার এই কেকের প্রাইসটা কত রেখেছি আমি ভিডিও শেষে সময় পেলে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। তো এবার 224 নম্বর নজল দিয়ে আমি আরও কয়েকটা চকলেট ক্রিমের ফুল করে নিচ্ছি। এই ফুলগুলি আমি কেক ডেকোরেশনের আগেই কিন্তু করে রাখছি। সচরাচর আমার যখন কেকের অর্ডার আসে তখন আমি চেষ্টা করি আমার এই ফুলগুলি আমি আগের দিন রাত্রে করে রাখতে। এতে করে হয় কি, আমার
আমার কেক ডেকোরেশনের পরে আমি খুব দ্রুত বসিয়ে দিতে পারি কেকের উপর। তো মোটামুটি গোলাপ ফুল তৈরি করতে আমাদের একটা উঁচু করে বেস তৈরি করতে হয়। তারপর উল্টা সির মতো করে বেসের নিচে থেকে টানবো। পরবর্তী সময়ে ঠিক যেভাবে এখন দেখেছেন পাপড়িগুলো যেন একটু দেখতে বড় লাগে, উল্টা করে আবার বিপরীত দিক দিয়ে গোলাপ ফুলের নিচে থেকে এভাবে ফুলগুলি করি। গোলাপ ফুল তৈরির ক্ষেত্রে নজলের মোটা পাশ নিচে আর চিকন সাইড থাকবে উপরে। এইবার আমাদের কেকটা আমি ডিমোল্ড করে নিচ্ছি। কেকটা আমি যখন রেডি করে সম্পূর্ণ কাজ করতে আমার প্রায় 1:45 বা 1:30টার মতো বাজে। তো যাই হোক, এবার আমি কেকটা ডিমোল্ড করে আপনাদের সাথে স্লাইস করে শেয়ার করছি। যেহেতু আমাদের 2.5 পাউন্ড কেকের অর্ডার ছিল, তার উপর আমি কেক করেছি আজকে 5 ডিম দিয়ে এই স্পঞ্জ কেকটা। তো 2টা লেয়ার করেছি অফ স্ক্রিনে। তো 3টা লেয়ার করলে এতে করে কেকটা ডেকোরেশনের পরে প্রায় 3 পাউন্ড ক্রস হতো। বোর্ডের ওজন ছাড়া আমার কেকটার ওজন প্রায় কি বলবো, এমনি তো 48 গ্রামের মতো হয়েছিল, যেটা সচরাচর বেকারিতে যদি আপনারা কেক কিনতে যান বোর্ডের ওজন কেকের সাথে ধরা হবে, সেটা কিন্তু বাদ দেওয়া হবে না। এটাই হচ্ছে হোমমেড কেকের সাথে বেকারির কেকের পার্থক্য। আমি কেকটা বেক করেছিলাম 10 ইঞ্চ একটি কেক টিনে। তো বোর্ড নিয়েছি 12 ইঞ্চ আর 2টি লেয়ার করেছি। এরপরে সুগার সিরাপটা চারপাশে যতটা সম্ভব প্রথম লেয়ারে দিয়েছি আর কেক বোর্ডে কিছুটা ক্রিম দিয়েছি। এতে করে হবে কি, কেক বোর্ড থেকে ডেলিভারির সময় কেকটা সরে আসবে না। প্রথম লেয়ারে সমানভাবে চারপাশে আমি ক্রিমটা দিয়েছি, তার আগে সুগার সিরাপ। তারপরে দ্বিতীয় লেয়ারে সেমভাবে সুগার সিরাপটা দিয়ে তারপর কিছুটা ক্রিম দিয়ে ক্রাম কোটিংটা করে কেক বোর্ড ক্লিন করে নিয়েছি। ক্রাম কোটিংটা আসলে করতে হয়, কারণ হচ্ছে এই যে এখন ফাইনাল ভাবে আমি আইসিং করছি বা বর্ডারে ক্রিমটা দিচ্ছি, কেক কভার করছি। যদি কেকের ক্রামটা থাকতো তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই স্মুথ ফিনিশিং বা স্মুথভাবে কাজটা করতে পারতাম না। দেখা যেত ক্রিমের সাথে কেকের গুটিগুলি লেগে আমাদের স্মুথ ফিনিশিংটা আনতে বাধা প্রদান করতো। কেক ডেকোরেশনের করতে করতে এবার শেয়ার করি কাস্টমার কিভাবে ম্যানেজমেন্ট করবেন। আসলে কাস্টমার ম্যানেজমেন্ট করা, এই সেক্টরে কাজ করা, কাস্টমার হ্যান্ডেল করা, এই বিষয়গুলো একদিনের বা একবারের প্র্যাকটিসের কাজ না। একদিনে কিন্তু হয় না। এক একজন মানুষের মন মানসিকতা বা এক একটা মানুষের আর্থিক অবস্থা এক এক রকম। অনেকের হয়তো বা টাকা পয়সা ঠিকই আছে, কেকের টেস্ট বা কোয়ালিটি বা প্রাইস সব কিছু বুঝতে পারেন, তারপরেও তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা বাইরে খরচ করলেও কেকটা প্রাইস দিয়ে কিনতে চান না। প্রয়োজন হলে অস্বাস্থ্যকর উপায়ে বাইরে থেকে নিয়ে আসবেন। তো সে বিষয়ে একটু পরে আসি। তার আগে চকলেট গানাশটা তৈরি করে নিচ্ছি। তো এই যে চকলেট গানাশ নিচ্ছি, এখানে মোটামুটি 50 গ্রাম চকলেট গ্রেড করা আছে। তো এটা হচ্ছে হাফ কাপ, সেটা যদি চেপে নেই তাহলে অর্ধেক হয়ে যাবে, চেপে নিলে চকলেটটা আস্ত হয়ে যাবে। তো আমি গ্রেড করে নিয়েছি। এর মধ্যে এবার ফুটন্ত গরম পানি, আবার একটি মেজারমেন্ট কাপ নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম যতটুকু চকলেট ক্রিম নিয়েছি তার থেকে মোটামুটি 50 গ্রাম চকলেট গ্রেড করে নিলে সেখানে 40 গ্রাম দিয়েছি আমি নর্মাল টেম্পারেচার থাকা পানি, আর 1 টেবিল চামচ পরিমাণ 10 ml দিয়েছি রান্নার সোয়াবিন তেল। সবাই করে বা অনেকের আমি করতে দেখেছি যে লিকুইড তরল দুধ বা হুইপ ক্রিম ছাড়া কীভাবে তারা যেন পানি দিয়ে চকলেট গানাশ করেন। তো আজকে আমিও কিন্তু করলাম, আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে, গ্লোসি হয়েছে। কিন্তু আমার মনে হয় এর মধ্যে যেখানে আমি 40 ml পর্যন্ত পানি দিয়েছি, সেই পানিটা 30 ml দেওয়া উচিত ছিল। কিংবা আমার হয়তো বা কেকে যখন অ্যাপ্লাই করি এই চকলেট গানাশটা কিছুটা লিকুইড মনে হচ্ছে, কারণ হচ্ছিল আমার মনে হয় চকলেট গানাশটা কিছুটা গরম ছিল, তার জন্যই মনে হয় পাতলা হয়েছে। তো গ্লোসি শাইনি হয়েছে আলহামদুলিল্লাহ। এই তো দেখতে পাচ্ছেন একদম গ্লোসি শাইনি, যেমনভাবে আমরা লিকুইড তরল দুধ হুইপ ক্রিম দিয়ে বাটার দিয়ে তৈরি করি তেমন। তো আমি চকলেট গানাশের আরও একটি সঠিক রেশিও শেয়ার করেছিলাম, ইনশাল্লাহ এটাও ভিন্নভাবে শেয়ার করব। তো চকলেট গানাশটা আমি একটা সাইডে রেখে দিয়েছিলাম। তো আমি কেকটাও ফ্রিজিং হতে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা পরে বের করে, তারপর এর মধ্যে চকলেট গানাশটা দিচ্ছি। চকলেট গানাশটা আমার মনে হয় এর মধ্যে শুধুমাত্র পানির পরিমাণটা একটু কম হওয়া দরকার ছিল, বা পানি বেশি হলে সেক্ষেত্রে একটু চকলেট গ্রেড করা দিলে পারফেক্টভাবে চকলেট গানাশটা হয়ে যেত। আলহামদুলিল্লাহ একদম গ্লোসি শাইনি হয়েছে পানি দিয়ে তৈরি করার পরেও। এবার ফুলগুলি বসিয়ে দিচ্ছি। আপনারা পানি দিয়ে চকলেট গানাশ তৈরি করলে পানির কোয়ান্টিটিটা একটু কম দিবেন, আর সব কিছু ঠিকঠাক। এবার ফুলগুলি বসিয়ে দিচ্ছি। এই ফুলগুলি আগের দিন করেছিলাম, আর চকলেট ক্রিম দিয়ে গোলাপ ফুলগুলি ইনস্ট্যান্ট আপনাদের সামনে করেছিলাম। তো এবার আসি কাস্টমার হ্যান্ডেল বা ম্যানেজমেন্টের বিষয়টা। তো সব কাস্টমার আসলে টাকা দিতেও চায় না। কিছু কাস্টমার আছে, যেমন আমি উত্তরে যখন অনলাইনে ডেলিভারি করি বা আমি আমার ছেলেদেরকে নিয়ে দিয়ে আসি, তখন কিন্তু আমার কেকের প্রাইস নিয়ে কোনো প্রকার ডিজাইন নিয়ে মার্কেটিং করতে হয় না। কিন্তু কিছু কাস্টমার আছে জেনে শুনে এতটাই প্যারা দেয়, টেস্ট বার ঠিকই জানে, আর বাইরেও তারা কিন্তু দরদামটা দেখে আসে, তারপরে কিন্তু দরদাম করা একটা তাদের অভ্যাস। সেই জায়গা থেকে বুঝে শুনে আসলে কেকের প্রাইসটা নির্ধারণ করতে হয়। আর এই সেক্টরে কাজ করা বা এর এক্সপিরিয়েন্সটা, কাস্টমার ম্যানেজমেন্ট করা, কেকের দাম নির্ধারণ করা, এক একটা কাস্টমারের আসলে টেস্ট বার এক এক রকম। আর আপনাদের কেকের দরদাম বা মার্কেটিং সব কিছু কিন্তু আপনার এরিয়ার উপরেও ডিপেন্ড করে। তো সব কিছু মিলিয়ে কেকের প্রাইস ছিল আমার 1500 টাকা, আর আমার রিপিট ক্লায়েন্ট বা কাস্টমার ছিলেন
মোটামুটি কাস্টমার ম্যানেজমেন্ট বা কেকের প্রাইস ডিপেন্ড এ টু জেড কেকের সেক্টরে কাজ করতে হলে একদিনের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতায় আসলে কাজ হয় না। ধাপে ধাপে ধীরে ধীরে কাজ করতে করতে একটা সময় এই সেক্টরে বা এই কাজের প্রতি একটা দক্ষতা চলে আসে। সবকিছু মিলিয়ে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।